আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়ে দেখো আমরা এখন যে টাইপ 8 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো টাইপ 8 এর আমাদের কি বলতেছে যে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশ এসব দেশের অর্থনীতি। তো দেখো এখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ এর, তো এই এমসিকিউ এর কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখি। 95 নম্বর কোশ্চেনে বলতেছে যে বাংলাদেশে দেখো কোনো দেশের জাতীয় আয়ের বাৎসরিক বৃদ্ধির হারকে কি বলে। তো আমরা জানি যে কোনো দেশের জাতীয় আয়ের, আমাদের কি জাতীয় আয় বলতে কি যে জিএনআই, তো জিএনআই এর পরিবর্তনের হারকে আমরা জানি যে প্রবৃদ্ধির হার বলে। কি বলে? জিএনআই এর বৃদ্ধির হারকে আমরা জানি যে প্রবৃদ্ধির হার বলে। তারপরে বলতেছে যে 96 নম্বর কোশ্চেনে যে দেশের সম্পদ ও সম্ভাবনা কাজে লাগে সার্বিক দেখো যে সার্বিক আর্থসামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে কি বলে। দেখো আমরা জানি যে দেশের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগে সার্বিক ও আর্থসামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে আমরা জানি বলে যে অর্থনৈতিক উন্নয়ন। দেখো অর্থনৈতিক উন্নয়নের আবার বিভিন্ন ধারা আছে, যে কিভাবে একটা দেশে অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, আবার বিভিন্ন একটা দেশে যে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হয় না। তো দেখো এখানে আমাদের যে একটু আগে আমরা বললাম যে কোনো দেশের জাতীয় আয়ের, আমাদের এখানে কি যে প্রবৃদ্ধির হারের ক্ষেত্রে জাতীয় আয়ের একটা পরিবর্তন থাকবে, আর এখানে অর্থনৈতিক উন্নয়নটা কি হবে বলতেছে যে দেশের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সার্বিক এবং আর্থসামাজিক সমৃদ্ধি এবং বিকাশ সাধনকে বলতেছে আমরা অর্থনৈতিক উন্নয়ন। এরপরে প্রবৃদ্ধির হার হচ্ছে কি যে প্রবৃদ্ধির হার, আমরা দেখলাম যে প্রবৃদ্ধির হার হচ্ছে মূলত কি যে মাথাপিছু আয়ের পরিবর্তনের হার, নাকি জাতীয় আয়ের পরিবর্তনের হার, নাকি জনসংখ্যা বৃদ্ধির হার, নাকি দ্রব্যমূল্য পরিবর্তনের হার। তো আমরা জানি যে প্রবৃদ্ধির হার হচ্ছে কি যে জাতীয় আয়ের পরিবর্তনের হার। তো জাতীয় আয় কি যে জিএনআই, এই জিএনআই এর পরিবর্তনের হার হচ্ছে আমাদের কি যে প্রবৃদ্ধির হার। এরপর আমাদের 98 নম্বর কোশ্চেনে বলতেছে যে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে কোন ক্ষেত্রে। দেখো অর্থনৈতিক উন্নয়ন কোন ক্ষেত্রে ঘটবে, আমাদের 4টা সিকোয়েন্স দেওয়া আছে। বলতেছে কি প্রবৃদ্ধির হার, যদি প্রবৃদ্ধির হার এবং জনসংখ্যা বৃদ্ধির হার যদি সমান হয়। দেখো যে মনে করো যে আমাদের প্রবৃদ্ধির হার 5% বৃদ্ধি পাইছে, জনসংখ্যাও এখানে কি 5% বৃদ্ধি পাইছে, তো এখানে কি যে সমান সমান হইতেছে। তো যদি সমান সমান হয় তাহলে আমরা বলতেছি এখানে কি প্রবৃদ্ধির হার মানে কি যে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে না, তাহলে এটা ক্রস। তারপরে বলতেছে যে প্রবৃদ্ধির হারের চেয়ে যদি জনসংখ্যা আর বৃদ্ধির হার বেশি হয়। দেখো যে প্রবৃদ্ধির হার বাড়ছে, প্রবৃদ্ধির হার মনে করো যে 5% বাড়ছে, আর জনসংখ্যা বৃদ্ধি মনে করো যে 10% হয়েছে। তো যদি বেশি হয়, এখানে বেশি বলতেছে, এটা দিয়ে আমাদের বেশি বলতেছে। তো জনসংখ্যা বলতেছে যে অর্থনৈতিক উন্নয়ন তখনই ঘটবে যে জনসংখ্যা স্থির থেকে যদি প্রবৃদ্ধির হার বেড়ে যায়। কি জনসংখ্যা স্থির থেকে যদি প্রবৃদ্ধির হার বাড়ে তখন আমরা বলতে সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তো তাহলে এটা আমাদের কি হচ্ছে না। এরপরে গ নম্বর বলতেছে যে প্রবৃদ্ধির হার কি প্রবৃদ্ধির হার বেশি হবে জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে। তো দেখো এই ক্ষেত্রে আমরা বলতেছি অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। কি এখানে মনে করো যে আমাদের 5% হচ্ছে প্রবৃদ্ধির হার বেড়েছে, আবার জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে মনে করো যে 1%। কত পার্সেন্ট? 1%। আবার যদি একটা আমরা মনে করি যে এখানে প্রবৃদ্ধির হার যদি 10% বৃদ্ধি পেয়েছে, এখানে জনসংখ্যা 5% বৃদ্ধি পেয়েছে, অথবা কি জনসংখ্যা বৃদ্ধি পায়নি, সমান 0% হয়েছে, 0% আছে। তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। তো ঘ নম্বর আবার কি বলতেছে প্রবৃদ্ধির হার প্লাস জনসংখ্যা বৃদ্ধির হার। তো এইটা আমাদের কি কোনো সিকোয়েন্সের সাথে যায় না, তো আমরা বলতেছি কি উত্তর হচ্ছে 3 নম্বর। এরপর আমাদের 99 নম্বর কোশ্চেনে বলতেছে যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য কেমন। কি যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য হলো যে মাথাপিছু আয় বৃদ্ধি করা, নাকি আয়ের সুষম বন্টন করা, নাকি অবকাঠামোগত উন্নয়ন, নাকি জনগণের সার্বিক কল্যাণ। তো জানি যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য, দেখো মূল লক্ষ্য হচ্ছে কি যে জনগণের সার্বিক কল্যাণ করা। কি যে জনগণের সার্বিক কল্যাণ করা হচ্ছে কি আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য। তো মানে কি বাংলাদেশ বলতে কি এখানে পুরো বিশ্বের কথাই বলা হচ্ছে। তো দেখো 100 নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমাদের যে অনুন্নত দেশের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি যে অনুন্নত দেশ। তো আমরা দেখো একটু আগে পড়ছিলাম যে কি মাথাপিছু আয় নিয়ে, তো বলছিলাম যে যে দেশের মাথাপিছু আয় যত বেশি সেই দেশ তত উন্নত। কি যে দেশের মাথাপিছু আয় যত বেশি সেই দেশ তত উন্নত। তো সেই হিসেবে আমরা বলতেছি যে অনুন্নত দেশগুলোর দেখবো মাথাপিছু আয় অনেক কম, তো মানে কি নিম্ন আয়ের দেশ থাকে মানে কি একদম নিম্ন পর্যায়ে থাকে। তো দেখো যে মাথাপিছু আয়ের ভিত্তিতে আমরা বলতেছি একটা দেশ কতটা উন্নত অথবা কি অনুন্নত। তো সেই অনুপাতে আমাদের দেখো মাথাপিছু আয়ের কম, কি যে অনুন্নত দেশ দেখবা কি মাথাপিছু আয় কম থাকে। তারপরে 101 নম্বর কোশ্চেন আমাদেরকে বলতেছে যে উন্নয়নের মাত্রার উপর ভিত্তি করে বিশ্বের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে। কি যে উন্নয়নের মাত্রার উপর ভিত্তি করে, যে উন্নয়নের মাত্রার উপর ভিত্তি করে বিশ্বের দেশগুলোকে কয় ভাগে ভাগ করেছে, 3 নাকি 4 নাকি 5 নাকি 6। দেখো আমরা জানি উন্নয়নের মাত্রার উপর ভিত্তি করে দেশগুলোকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করেছে? যে 3 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আমাদের 102 নম্বর কোশ্চেনে বলতেছে যে উন্নত দেশের মাথাপিছু আয় কেমন।
কি যে উন্নত দেশের মাথাপিছু আয়। তো দেখো যে 13,845 মার্কিন ডলারের যাদের বেশি মাথাপিছু আয় সেই দেশগুলোকে আমরা বলছি উন্নত। তো দেখো উন্নত দেশের মাথাপিছু আয় কি হবে, খুব বেশি হবে। তাহলে কি হবে, খুব বেশি হবে। যে খুব কম আমরা বলতেছি কি যে মধ্য আয়ের দেশগুলোতে, মধ্যম আমরা বলতেছি কি মধ্য আয়ের কি উচ্চ মধ্য আয়ের। আর নিম্নমানের কি থাকবে, নিম্নমানের কি যে দ্বারা হচ্ছে কি যে নিম্ন আয়ের দেশ যেগুলো মাথাপিছু ছিল। তারপর আমাদের 103 নম্বর বলতেছে কি যে অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি। কি অনুন্নত দেশ, অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি। যে 103 নম্বর বলতেছে কি ক শিল্প। আচ্ছা শিল্পর ক্ষেত্রে আমরা বলতেছি কি যে উন্নত দেশ, কি উন্নত দেশের কথা বলতেছি আমরা। তাহলে কি যে শিল্পর ক্ষেত্রে আমরা বলছি তারপরে সেবা নাকি কৃষি নাকি হচ্ছে ব্যবসা। তো দেখো বলতেছে অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত হচ্ছে আমাদের যে কৃষি। অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের ক্ষেত্রে একক বৃহত্তম খাত হচ্ছে কি কৃষি। এরপরে আমাদের 104 নম্বর বলতেছে যে উন্নয়নশীল দেশে কিভাবে বেকারত্ব সমস্যার সমাধান করা যেতে পারে। যে উন্নয়নশীল দেশ, আচ্ছা উন্নয়নশীল দেশ বলতে কি দেখো যে দেশগুলো কি একটু উন্নত হওয়ার চেষ্টা করতেছে, কি উন্নত হওয়ার চেষ্টা করতেছে, যেমন কি আমাদের বাংলাদেশ হচ্ছে কি একটা হচ্ছে উন্নয়নশীল দেশ। তো বাংলাদেশ কি করতেছে যে বলতেছে কি যে উন্নয়নশীল দেশে কিভাবে বেকারত্ব সমস্যার সমাধান করা যেতে পারে। তো বলতেছে এখানে কি শিক্ষাদানের মাধ্যমে নাকি কৃষি উৎপাদন বৃদ্ধি করে। আচ্ছা কৃষি উৎপাদন বৃদ্ধি করে তো আমাদের সমস্যার সমাধান হয় না, জন্মহার কমিয়েও কি আমাদের সমস্যার সমাধান হয় না। তো আমরা একটাই করতে পারি যে দ্রুত কি শিল্পায়নের মাধ্যমে। তো দেখো যেখানে দ্রুত শিল্পায়ন হবে সেই দেশটা কি উন্নয়নশীল দেশ থেকে কি উন্নত দেশে পরিণত হবে, কি উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত হবে। তার জন্য আমরা বলছি কি দ্রুত কি করতে হবে শিল্পায়নের মাধ্যমে। তো 105 নম্বরে বলতেছে যে নিচের কোনটি উন্নত দেশ। তো আমরা মাথাপিছু আয়ের ভিত্তিতে একটা দেশকে উন্নত কি অনুন্নত এটা আমরা চিন্তা করছিলাম, যে বলেছিলাম যে 13,845 মার্কিন ডলারের যাদের বেশি মাথাপিছু আয় সেই দেশগুলোকে আমরা বলছিলাম কি উন্নত দেশ। তো এর মধ্যে কোনটা হচ্ছে কি উন্নত দেশ। এখানে মালয়েশিয়া এটা হচ্ছে আমাদের কি যে মধ্য আয়ের দেশের মধ্যে পড়েছিল। মালয়েশিয়া, তুরস্ক মধ্য আয়ের, ইরানও মধ্য আয়ের ছিল। তো আমাদের কি কানাডা, দেখো যে কি উত্তর আমেরিকা মহাদেশের একটা কি যে কানাডা, সেটা হচ্ছে কি আমাদের উন্নত দেশ। তারপরে বলতেছে 106 নম্বরে যে নিচের কোনটি পৃথিবীর একটি উন্নত দেশ, কি যে নিচের কোনটি একটি পৃথিবীর উন্নত দেশ। তো এই দেশগুলোর দিকে তাকাও, যে চীন, তারপরে কি তুরস্ক, তারপরে মালয়েশিয়া, তারপরে জাপান, এগুলো সবগুলো আমাদের কি এশিয়া মহাদেশের। তো এশিয়া মহাদেশের আমাদের জানি যে এশিয়া মহাদেশের কি দুইটা দেশ, আমরা যদি সবসময় জানি যে এশিয়া মহাদেশের দুইটা দেশ হচ্ছে কি সবচেয়ে হচ্ছে কি যে উন্নত দেশ, একটা হচ্ছে কি জাপান আর একটা হচ্ছে কি সিঙ্গাপুর, কি একটা জাপান আর একটা সিঙ্গাপুর। তো দেখো তো বলতেছে নিচের কোনটি পৃথিবীর একটি উন্নত দেশ, হচ্ছে জাপান। এরপরে 107 নম্বরে বলতেছে যে এশিয়ার কোন দেশটি উচ্চ আয়ের দেশ, কি যে এশিয়ার কোন দেশটি উচ্চ আয়ের দেশ। তো বলতেছে দেখো যে এশিয়ার উচ্চ আয় বলতে কি আমাদের এখানে কি যে এমনি দেখো যে আমরা দক্ষিণ কোরিয়া নাকি ভারত নাকি চীন। আচ্ছা এটা আছে আমাদের মাথাপিছু আয় অনুযায়ী আমরা ভারতকে আমরা বলেছিলাম যে নিম্ন মধ্য আয়ের দেশের মধ্যে, কি নিম্ন মধ্য আয়। চীন হচ্ছে কি নিম্ন মধ্য আয় ছিল, উত্তর কোরিয়া এমন ছিল। তো আমরা জানি যে সিঙ্গাপুর, এশিয়ার দুইটা কান্ট্রি হচ্ছে কি যে এশিয়ার দুইটা দেশ ছিল হচ্ছে কি উচ্চ আয়ের দেশের মধ্যে এবং কি উন্নত দেশ। তো তার মধ্যে কি সিঙ্গাপুর উচ্চ আয়ের দেশ ছিল, উচ্চ আয়ের দেশ। তাদের মাথাপিছু আয় ছিল কি 13,845 মার্কিন ডলারের উপরে। তারপরে আমাদের 108 নম্বর বলতেছে উন্নত দেশগুলোর অর্থনীতির প্রকৃতি কিরূপ, কি যে উন্নত দেশগুলোর অর্থনীতির প্রকৃতি কিরূপ। আমরা জানি উন্নত দেশগুলোর অর্থনীতির প্রকৃতি সবসময় শিল্প নির্ভর, কি নির্ভর যে শিল্প নির্ভর। তাদের অর্থনীতিটা সবসময় হচ্ছে কি শিল্প নির্ভর। তো দেখবা যে তাদের শিল্প নির্ভর অর্থনীতি হওয়ার কারণে তারা কি দ্রুত উন্নতির পথে ধাবিত হয়। আর উন্নয়নশীল দেশগুলো কি করে, সেই উন্নয়নশীল দেশগুলো যে শিল্পভিত্তিক অর্থনীতি তৈরি করার চেষ্টা করে। তার জন্য কি আমরা বলতেছি যে উন্নত দেশগুলো হচ্ছে কি যে উন্নত দেশগুলোর অর্থনীতি হচ্ছে কি শিল্প নির্ভর। এরপরে 108 থেকে 109 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে। 109 নম্বর কোশ্চেনে বলতেছে অনুন্নত দেশে জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি, কি যে অনুন্নত দেশে জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত হচ্ছে কি কৃষি। আমরা জানি যে অনুন্নত দেশে কৃষি হচ্ছে কি একমাত্র হচ্ছে বৃহত্তম খাত। তো এই কৃষি থেকেই তাদের অর্থনীতি হচ্ছে কি কৃষি নির্ভর। তো 110 নম্বর কোশ্চেন আমাদের বলতেছে যে উন্নয়নশীল দেশের প্রধান বৈশিষ্ট্য কি উন্নয়নশীল। আচ্ছা উন্নয়নশীল দেশ বলতে আমরা কি বললাম যে যারা উন্নত হওয়ার চেষ্টা করতেছে সেই দেশগুলোকে আমরা বলছি কি উন্নয়নশীল দেশ। তো বলতেছে কি দুর্বল আর্থসামাজিক অবকাঠামো। দেখো দুর্বল আর্থসামাজিক অবকাঠামো আমরা জানি কি নিম্ন আয়ের দেশের। তো নিম্ন আয়ের দেশ কি আমাদের অনুন্নত দেশগুলোতে,
অনুন্নত দেশগুলোতে আমরা এগুলো দেখে থাকি। তো মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার, এটা আমরা কি অনুন্নত দেশগুলোতে দেখে থাকি। যে প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, দেখো আমাদের দেশে কিন্তু কি, আমাদের দেশের কথা চিন্তা করলাম কেন, যে বাংলাদেশ হচ্ছে কি একটি উন্নয়নশীল দেশ। কি বললাম, বাংলাদেশ হচ্ছে কি একটি উন্নয়নশীল দেশ। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখো যে বৈদেশিক বাণিজ্য আমাদের কি প্রতিকূলে আছে, মানে অনুকূলে আছে এদের, আর হচ্ছে কি দেখবা যে অনুন্নত দেশগুলোতে বৈদেশিক বাণিজ্য হচ্ছে কি প্রতিকূলে। আর ঘ নম্বর একটা অপশন থাকলো যে নগরায়নের হার বৃদ্ধি। দেখো যে নগরায়নের হার বৃদ্ধি, যে উন্নয়নশীল কি, যে উন্নত দেশগুলোতে দেখবা যে নগরায়নের হার সবসময় কি বেশি থাকে, আর এরা চেষ্টা করতেছে নগরায়নের হার বৃদ্ধি করতে। তার জন্য আমরা বলতেছি যে উন্নয়নশীল দেশের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যে নগরায়নের হার বৃদ্ধি। এরপরে আমাদের 111 নম্বর কোশ্চেন কি বলতেছে, যে অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংখ্যা অত্যাধিক, প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম। উক্তিটি কার? কি, যে এই উক্তিটি কে দিয়েছে, বলতেছে অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংখ্যা অত্যাধিক, প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম থাকে। উক্তিটি কার? তো দেখো এই উক্তিটি হচ্ছে কি ম্যাকএভার নাকি মার্কস নাকি হচ্ছে কি র্যাগনার মার্কস নাকি গার্নার। তো আমরা জানি যে এই উক্তিটি দিয়েছিলেন কি র্যাগনার মার্কস। এরপরে আমাদের 112 নম্বর কোশ্চেন বলতেছে যে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন শিল্প স্থাপন জরুরি। কি, যে সার্বিক মানে কি সব দিক বিবেচনা করে বলতেছে, যে সব দিক বিবেচনা করে যে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন শিল্প স্থাপন করা কি জরুরি। তো আমরা জানি যে শিল্প স্থাপনের জন্য আমাদের কি মৌলিক ও ভারী শিল্পটাও সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। এই মৌলিক ও ভারী শিল্পের মাধ্যমে আমরা বলতে পারি যে একটি দেশ কতটা উন্নত অনুন্নত আমরা বুঝতে পারি। দেখবো যে কি, যে উন্নত দেশগুলোতে কি মৌলিক এবং ভারী শিল্প বেশি পরিমাণে আছে, আর বাংলাদেশ হচ্ছে কি, আমাদের বাংলাদেশ হচ্ছে কি উন্নয়নশীল দেশ। তো তার কারণে দেখবো যে বাংলাদেশে কি এই যে মৌলিক ও ভারী শিল্প কিছু পরিমাণে আছে, মানে কি চেষ্টা করতেছে। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 113 নম্বর প্রশ্নের উত্তর দাও বলতেছে। দেখি আমাদের উদ্দীপকটা একটু পড়ি, যে একটি দেশ, দেখো দেশটি কৃষির উপর নির্ভরশীলতা কি, দেশটি কি কৃষির উপর নির্ভরশীলতা কমালেও এ খাতে দিন দিন উৎপাদন বৃদ্ধি করছে। কি, যে এ খাতে দিন দিন উৎপাদন বৃদ্ধি করছে। দেশটিতে ব্যাপক বেকারত্ব থাকলেও তা হ্রাসের প্রচেষ্টা চালাচ্ছে। আচ্ছা, যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা আমরা বলতেছি যে উন্নয়নশীল। কি বলতেছি, যারা প্রচেষ্টা চালায় সেটাকে আমরা বলি যে উন্নয়নশীল। যে কি তারা হচ্ছে দেখো যে এই বেকারত্ব থেকে কি, এই বেকারত্ব থেকে যে তারা হচ্ছে উঠে আসার চেষ্টা করতেছে। কি বললাম, যে তারা বেকারত্ব থেকে উঠে আসার চেষ্টা করতেছে। তো বলতেছে 113 নম্বর, যে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে দেশটির কোন পর্যায়ে অন্তর্ভুক্ত। কি, কোন পর্যায়ে অন্তর্ভুক্ত? আমরা জানি যে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে দেশটি হচ্ছে কি উন্নয়নশীল পর্যায়ের অন্তর্ভুক্ত। কি, উন্নয়নশীল। তো এর মাধ্যমে দেখো আমরা যে টাইপ 8-এর কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। তো পরবর্তীতে কোনো এক টাইপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।